আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, আজকে এমন একটা ক্যাপশন দিয়েছি, তোমরা হয়তো অনেকটা ভয় পেয়ে যেতে পারো যে ভাইয়া এইটা কি করতেছেন আপনি, যে বানিয়ে লিখেই জিপিএ 5 নিশ্চিত করো। ভাই সিরিয়াসলি বিশ্বাস করো, তোমাদের সবগুলো সাবজেক্টে বানিয়ে লেখার স্কোপ থাকে, কিন্তু এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রের জিপিএ 5 পাওয়া সবচেয়ে সহজ, যদি তুমি অল্প কিছু টেকনিক জানো। আজকের এই ক্লাসে আমরা এমন কিছু কাজই করব। আমার 70 মার্ক, আমি তোমাকে 70 মার্কের একটা নিশ্চয়তা দেব যে তুমি 70 মার্কের ভিতরে A+ পাওয়ার মতো একটা মার্ক উঠিয়ে ফেলতে পারো। আর বাকি 30 মার্কের জন্য আমার চ্যানেলে কিন্তু, এবং আমাদের পেজেও ক্লাস হয়েছে, আমার চ্যানেলে তোমার এক ক্লাসে ব্যাকরণ শেষের একটা ক্লাস আছে। এখন পর্যন্ত প্রায় 90,000-এর মতো এটা দেখা হয়েছে। তোমরা ওই ভিডিওটা দেখে নিলে বাকি 30 মার্ক কমপ্লিট হয়ে যাবে, আর 70 মার্কের জন্য আজকের এই একটা ক্লাসে কভার হয়ে যাবে। এই ক্লাসটা এখন আমরা ফেসবুক লাইভ করতেছি, এবং যারা পরবর্তীতে ইউটিউব থেকেও দেখবা, তোমরা প্লিজ ঝটপট একটু ক্লাসে লিখে দিবা যে ক্লাসটা কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো, আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছো, কে কোথা থেকে আমাদের সাথে ক্লাসটা দেখতেছো। তোমার জেলার নাম অথবা তোমার ইনস্টিটিউশনের নাম, কলেজের নামটা তুমি ঝটপট লিখে ফেলতে পারো। তো চলো আমি আজকে শুরু করে দিচ্ছি, একদমই সময় নষ্ট করব না, যেহেতু তোমাদের পরীক্ষা একদমই ঘনিয়ে আসছে। আজকের সাবজেক্ট হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, আমরা শুরু করে দিচ্ছি। ওকে, নির্মিত অংশে 70 মার্ক নিয়ে আমরা এখন কথা বলবো। তার ভিতরে একদম শুরুতে আমি তোমাদের একটু দেখিয়ে দিতে চাই যে কোন কোন টপিকগুলো থেকে আমরা আজকে আলোচনা করব। আমি একটুখানি দেখে নেব ফেসবুকে আমাদের সাথে এখন পর্যন্ত কে কোথা থেকে যুক্ত হয়েছে, সেটা কারা কারা লিখতেছে। ওকে, এখন পর্যন্ত আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তোমরা সবাই প্লিজ এই ক্লাসগুলো একটু শেয়ার করে দিবা। যারা ফেসবুকে দেখতেছো তারাও শেয়ার করবা, যারা ইউটিউবে ক্লাসগুলো দেখবা তারাও একটু দয়া করে লিঙ্কটা শেয়ার একটা অপশন আছে, এইটা নিয়ে তোমার কলেজের গ্রুপ বা ডিসকাশন গ্রুপ, ফ্রেন্ডদের গ্রুপে এটা দিয়ে দিতে পারো। আমি এই ক্লাসগুলো ফ্রিতে নিয়ে যতটা মহত্তর কাজ করতেছি, তোমাদের দোয়া পাচ্ছি কমেন্ট বক্সে, তোমরা আমার জন্য দোয়া করতেছো, এর তুমিও সেম দোয়া পেতে পারো তোমার ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করার মাধ্যমে। চলো আজকে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করব। পারিভাষিক শব্দ এবং অনুবাদ, দিনলিপি প্রতিবেদন কিভাবে লিখতে হয়, বৈদ্যুতিন চিঠি, আবেদনপত্র, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংলাপ, ক্ষুদে গল্প এবং রচনা। আমি আজকে দুটো কাজ করব। তোমাদেরকে আমি আজকে একটা ফাইনাল সাজেশন দিয়ে দেব। এর আগে একটা ক্লাসে দিয়েছিলাম, আজকে ক্লাসে আবার দেব, রিপিট করব। আজকের ক্লাসে তোমাকে এই 70 মার্কের একটা ফাইনাল সাজেশন দেব, এটা একটা কাজ। সেকেন্ড কাজ যেটা, সেটা আমি আজকে তোমাকে শিখিয়ে দেব পৃথিবীর যেই জায়গা থেকে কোশ্চেন হোক, টিচার যে কোনো কোশ্চেন করুক, ধরো তোমার মানে সে আজ পর্যন্ত আসে নাই, কোনো বোর্ডে আসে নাই, এমন নতুন একটা বৈদ্যুতিন চিঠি মানে ইমেইল দিল, আজ পর্যন্ত কোনো বোর্ডে আসে নাই, এমন নতুন একটা আবেদনপত্র দিল, প্রত্যেকটা টপিক যদি নতুন দেয় তারপরেও তুমি বানিয়ে লিখতে পারবা এবং তুমি ফুল মার্কস পাবা, তুমি 70-এর ভিতরে 60+ পাবা, এটা আমি তোমাকে নিশ্চিত করে দেব। একটা ছোট্ট একটা কথা বলি আগে, সেটা হলো ভাইয়া, রিটেন আইটেমগুলো আমাদের দেয় কিসের জন্য? এগুলো কি মুখস্থ করার কোনো বিষয়? কখনো না। এই বিষয়টা আগে ক্লিয়ার হবা। আমি তোমাকে একটা ছোট্ট পেজ নিয়ে দেখাই। যেমন এইটা তোমার একটা পেজ, এখানে তোমার ওকে, আচ্ছা আমি রেড নেব নাকি ইয়েলো? ওকে, ইয়েলো নেই। ধরো তোমার একটা আবেদনপত্র এসেছে, একটা আবেদনপত্র লিখতে হবে। আচ্ছা আমার হাতের লেখা এরকম হচ্ছে কেন? ধর একটা আবেদনপত্র লিখতে হবে। ওকে, তো আবেদনপত্র তুমি যেটা করতে হবে, মুখস্থ করার কিছু নাই। মার্কসটা দেয় কিভাবে আমি এটা একটু দেখিয়ে দেই, তারপরে আজকে মূল পার্টে ঢুকি। একটা আবেদনপত্রে 3টা পার্ট থাকে, 3টা পার্ট থেকে তোমাকে মার্কস দেওয়া হয়। তোমরা কমেন্ট করো কে কোথা থেকে আছো, তোমার কলেজের নাম বা কেমন আছো, তোমরা কমেন্টে তোমাদের প্রবলেমগুলো লিখতে পারো। আমি কমেন্টগুলো এখন পড়বো না, আমি একটু পরে কমেন্টগুলো দেখবো। ওকে, তোমরা কমেন্ট করতে থাকো। একটা আবেদনপত্রটা দেওয়া হয় মূলত মাঝে কি লিখছো এইটা দেখার জন্য না, তুমি স্ট্রাকচার মেনটেন করে লিখতে পারতেছো কিনা। ইন ফিউচার তোমাকে বিভিন্ন প্রকার লিগাল প্রসিডিউর মেনটেন করতে হয় প্র্যাকটিক্যাল লাইফে, তুমি সেগুলোতে যেন পারো, সেই জন্য তোমাকে সেই স্ট্রাকচারটা শেখানোর কাজ হচ্ছে একটা আবেদনপত্রে। আবেদনপত্র কখনো আমাদের
আহ, শিক্ষা কারিকুলাম যারা প্রণয়ন করে অথবা শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের সরকার, আমাদের দেশের কারোই উদ্দেশ্য এটা না যে তোমাকে মুখস্থ করাবে। তুমি কি লিখলা সেটা কখনোই দেখে না, জাস্ট দেখে তোমার স্ট্রাকচার ঠিক আছে কিনা। তোমাকে একটা সঠিক স্ট্রাকচার শিখতে হবে। কেমন ভাইয়া, আপনি যে বললেন লেখা ভ্যারি করে না, ইয়েস, ভিতরে কি লিখছো সেটা ভ্যারি করে না। কেমন, আমি একটু ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। আমি এইখানে আজকে একটা আবেদনপত্র তোমাদের দিয়েছি, আমি সেই আবেদনপত্রটার ভিতরে একটু যদি ঢুকি, এগুলো তো সব পারিভাষিক শব্দ। আচ্ছা আমি শুরু থেকে আসি, যে পার্টগুলো আছে প্রথমে পারিভাষিক শব্দ দিয়ে ধরি। আমি এইখানে তোমাদেরকে কিছু পারিভাষিক শব্দ দিয়ে দিয়েছি, তোমরা এই পারিভাষিক শব্দগুলো পড়লেই এনাফ। আমি এইটার হচ্ছে পিডিএফটা দিয়ে দেব, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব, প্লাস ক্লাসটা ইউটিউবে ডেসক্রিপশন এবং পিন কমেন্টেও দিয়ে দেব। তোমরা হচ্ছে পারিভাষিক শব্দগুলো এগুলো দেখে নিবা এখান থেকে। মানে এখন পর্যন্ত প্রত্যেকটা, আমি এমন সব পারিভাষিক শব্দ দেওয়া আছে যেগুলো অনেকবার বোর্ডে আসছে। এই যে এই পারিভাষিক শব্দটা 4টা বোর্ডে আসছে, তো বিভিন্ন বছর যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে এমন পারিভাষিক শব্দগুলো এখানে দেওয়া আছে। আমি এখানে প্রায় তোমাদের 200 প্লাস, আমি 220টা পারিভাষিক শব্দ এখানে দিয়ে দিয়েছি। এটা মুখস্থ করার কিছু নাই, না সরি, এইটা প্র্যাকটিসের কিছু নাই। মানে এইটা তুমি না, এই 206টার ভিতরে অনেকগুলো পারিভাষিক শব্দ অলরেডি তুমি জানো। 220টা পারিভাষিক শব্দ আছে, এর ভিতরে অ্যাটলিস্ট 180টা তোমার অলরেডি মুখস্থ, জাস্ট নতুন 20-30টা পড়তে হবে। এগুলো হচ্ছে আমি স্লাইড দিয়ে দেবো, তোমরা স্লাইড থেকে সুন্দর করে পিডিএফ থেকে দেখে নিবা। ওকে, পারিভাষিক শব্দটা বাদ, রিটেন আইটেম গুলোতে চলো। রিটেন আইটেমের ভিতর কি আছে ভাইয়া? দিনলিপি লিখন আছে। তো দিনলিপি সবার ভ্যারি করবে। একজন অনেক রিস্কিট, সে তার দিনলিপিতে সে ধর হোটেল ইন্টারকন্টিনেন্টালে খেতে যাবে। আর একজন দিনলিপি লিখলো যে তার বাবার সাথে নদীতে মাছ ধরতে যাবে। এর জন্য কি তার মার্ক কম বেশি হবে? কখনো না। এই জন্য এই রিটেন আইটেম 70 মার্ক যদি তোমার কমন আসে কিংবা না আসে, এটা নিয়ে কখনো চিন্তা করবা না, ঠিক আছে? তোমাদের দিনলিপিটা কি করবা ভাইয়া তাহলে? দিনলিপিটা, এই যে আমি কিছু দিনলিপি দিয়ে দিয়েছি, যে দিনলিপিগুলো একাধিকবার বছরগুলোতে আসছে, এই দিনলিপিগুলো তোমরা প্র্যাকটিস করবা। আচ্ছা যারা ক্লাসটা দেখতেছো, তোমরা ক্লাসটা একটু শেয়ার করবা। ওকে, দেখো তাহলে যে দিনলিপিগুলো এখানে দেওয়া আছে, যে একটি ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করো। তুমি সকাল থেকে বিকেল পর্যন্ত, সেদিন রাত পর্যন্ত তুমি একটা ঐতিহাসিক স্থান ভ্রমণ করতে গেছো, মানে এটা কিন্তু অতীতের কোনো গল্প বলা যাবে না। তোমরা আচ্ছা আমি না এইটা লেখার নিয়মটা দিয়ে দিছি, একটু দেখো তো। দিনলিপি, দিনলিপি লিখন এখানে দেইনি। আচ্ছা আমি কি সঠিক পিডিএফটা নিছি? আমি কয়েকটা পিডিএফ নেওয়া হয়েছে। আচ্ছা আমি একটা ভুল পিডিএফ নিয়েছি, তোমরা একটুখানি লাইনে থাকো তো, আমি আরেকটা পিডিএফ নিয়ে নিচ্ছি একটু। আমি বেশ কিছু দিনলিপির প্র্যাকটিস সহ দিয়ে দিয়েছি তোমাদেরকে। আচ্ছা এটাই তো, ওকে। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে আরেকটা পিডিএফ দিয়ে দেবো, যে পিডিএফে আমি একদম দিনলিপি সহ দিয়ে দিয়েছি, তোমরা সেটা থেকে প্র্যাকটিস করে নিও। আর একটু লাইনে থাকো তোমরা। সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, আমি বেশ কিছু ভাব সম্প্রসারণ এখানে দিয়েছিলাম, সেগুলো অ্যাড হয় নাই পিডিএফটাতে। ও, অ্যাড হয়নি, নো প্রবলেম, আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি। আমি তোমাদেরকে দেখায় দিচ্ছি, আমরা দিনলিপিতে আছি তাই না? আমরা আছি দিনলিপিতে। দিনলিপিটা দেখো ভাইয়া, দিনলিপিতে তুমি কি করবা? তোমার একটা দিনের পুরো কাহিনীটা তুমি সুন্দর করে এখানে লিখবা, যে সারা দিনে তোমার কি কি ঘটেছে, কি কি করেছো, এই জিনিসগুলো তুমি সুন্দর করে এখানে লিখবা। দাঁড়াও, আমি অন্য একটা ফোল্ডারে আছে, এটা এটা হলো আমার হোমে আছে মেবি, ইয়েস। আমি এই পিডিএফটা একটু দেখাই, এখানে আমি তোমাদের একদম উদাহরণ সহ দিয়ে দিয়েছি। এই তোমরা বিরক্ত হয়ে চলে যেও না আবার, ঠিক আছে? যে ভাইয়া আপনি ক্লাস শুরু করে এগুলো কি শুরু করলেন, তোমরা চলে যেও না বিরক্ত হয়ে। ওকে, আমি এটা ডিলিট করে দিয়ে নতুন একটা অ্যাড করি।
আমি অনেকগুলো দিনলিপি দিয়ে দিয়েছি আজকে। আজকের ক্লাসটা মূলত তোমাদের আমি প্র্যাকটিস করাবো যে কিভাবে লিখতে হয়। ওকে, একটুখানি 30 সেকেন্ড ওয়েট করো। হ্যাঁ, চলে আসছে। চলো আমরা হচ্ছে যে কাজটা করতে চাইছিলাম, আপডেটেড ফাইলটা নিয়ে আসলাম। ওকে, এই যে দিনলিপি, আয় হাই, এখানেও নাই নাকি? কি প্রবলেম হচ্ছে আমার? ওকে, দেখো এটা নাই, আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে, আপডেটেডটা দিয়ে দেবো। সেখানে আমি একদম দিনলিপি লেখার প্র্যাকটিস সহ দিয়েছি। তো এখানে একটু দেখো, তুমি দিনলিপিটাতে যেটা করবা, তোমার সারা দিনে যা যা ঘটেছে তুমি একটা পেজে সুন্দর করে পুরোটা লিখবা, তারিখটা দিবা, তারিখটা দিয়ে ওই দিনে তোমার সাথে কি কি ঘটেছে, মানে তুমি একটা স্থানে গিয়েছো, এই যে আমরা এই পেজে যেটা দেখালাম, যে একটা ঐতিহাসিক স্থান তুমি ভ্রমণ করতে গেলা, যাওয়ার পরে সারা দিনের যে ঘটনাগুলো, তোমরা ডায়েরি লেখো না, ডায়েরি, সে ডায়েরি লেখার মতো করে লিখবা। ওই যে আগে আমি আবেদনপত্র একটা উদাহরণ দিতে চেয়েছিলাম, সেটা একটু পরে দেখাচ্ছি। এইটা আগে একটু বোঝো যে তোমার এটা এমন হতে পারে যে তোমার কলেজের প্রথম দিনের অনুভূতিটা দিনলিপি লেখো। আচ্ছা, আমার মনে হয় ওই ফাইলটা ছাড়া আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। ওই ফাইলটাতে আমি অলরেডি সবকিছু দিয়ে দিয়েছি। তো আর একটা কাজ করি, এটা আমি 3 বার করে আপলোড করছি, তাও হচ্ছে না যে। ওকে, ভুল ফাইল নিয়ে আসলাম তোমাদের ক্লাস করাতে। দেখো, তাহলে দিনলিপির জন্য মূলত তোমাকে কি করতে হবে ভাইয়া, তুমি ভিতরে কি লিখলা সেটা কোনোভাবেই ভ্যারি করবে না। আমি এক্সট্রিমলি সরি, ক্লাসের মাঝে প্রায় 3-4 মিনিট সময় নষ্ট হয়ে গেছে, এইটা তোমরা একটুখানি পরবর্তীতে ইউটিউবে দেখার সময় টেনে দেখিও। তোমাদের হচ্ছে এই জায়গাতে মূলত যেটা দেখবে, যে তুমি ঠিকভাবে লিখতে পারতেছো কিনা, তুমি পুরোটা লিখতে পারছো কিনা, তোমার লেখাটা মূলত এখানে দেখবে। যে তুমি তোমার সারাদিনে কি কি ঘটছে সে সবগুলো কথা লিখলে, যে এখানে কয়েকটা দেওয়া আছে, এর বাইরে থেকে আসবে না। গ্রাম্য মেলানে একটা দিনলিপি লেখো, তুমি লিখলা, প্রথমে তারিখ লিখবা, একদম শুরুতে একটা তারিখ লিখবা, যে যে কোনো একটা তারিখ লিখলে, তারিখ লিখে তারপর হচ্ছে তুমি সুন্দর করে লেখা শুরু করে দিবা। একটা পেজের ভিতরে পুরো দিনলিপিটা লিখবা। যে মানে এই ক্ষেত্রে হচ্ছে কিছু বিষয় মনে রাখবা, যে ভুলেও যেন এখানে অতীতের কোনো বিষয়ে চলে না যাও। তুমি থাকবা যে হচ্ছে সেই সময়ের কাহিনীগুলো নিয়ে লিখবা, সেই দিনের কাহিনীগুলো নিয়ে লিখবা, এবং একটা প্যারাগ্রাফের ভিতরে লিখবা, আলাদা আলাদা প্যারা করে লিখবা না। দিনলিপি নিয়ে এইটুকু কথাই এনাফ। এরপরে আসো ভাইয়া, তারপরে হচ্ছে ইমেইল লেখার নিয়ম। আচ্ছা, এই দুটো নিয়ম খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আবেদনপত্র লেখার নিয়ম, আর একটা হচ্ছে ইমেইল লেখার নিয়ম। ইমেইল লেখার নিয়মটা কি দেখো, যে কোনো ইমেইল আসুক, যে কোনো ইমেইল আসুক, সেটা কোনো ব্যাপার না তোমার, মানে যেই সাবজেক্টের উপরেই চাক না কেন ইমেইলটাতে, কিন্তু তোমার এখানে যেটা ম্যাটারটা হলো, তুমি ইমেইলটার যেই তথ্যগুলো চাইবে, তুমি স্ট্রাকচারটা ঠিকভাবে লিখতে পারতেছো কিনা, স্ট্রাকচারটা মূলত দেখবে। এই যে এখানে তোমার ফ্রম, তারপর হচ্ছে কাকে পাঠাচ্ছ, সিসি বিসিসি সাবজেক্ট, এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে বড় ম্যাটার করবে, বুঝছো কিনা? তাহলে ইমেইলের ক্ষেত্রে, যে এখানে একটা ইমেইল আমি দিয়ে দিয়েছি, যে ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লেখো। আচ্ছা, এই প্রতিবেদন নিয়ে দেখাবো, প্রতিবেদন নিয়ে তোমাদের অনেক সমস্যা আছে, আমি আমি লিখে লিখে দেখাবো। ভাইয়া এই ক্লাসগুলো আপনি আপনার বাড়ির পিছনে পাবেন। আচ্ছা, যুক্তিবিদ্যা, পরিণতি, সমাজবিজ্ঞান ক্লাসগুলো নিয়ে প্রবলেম, সুহাসিনী, আরে তো যশোর বোর্ডের নামে মাদ্রাসা বোর্ড। আচ্ছা যাই হোক ভাইয়া, পটুয়াখালী থেকে 10 মিনিট থেকে। ওকে 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 ওকে। আচ্ছা আচ্ছা ভাইয়া, তোমরা অনেকে হোয়াটসঅ্যাপে হয়তো মেসেজ করো, ভাইয়া আমি এক্সট্রিমলি সরি যে আমি আম, অনেক সময় হয়তো তোমাদের রিপ্লাই গুলো দিতে পারি না। আচ্ছা, আমি না একটা ফাইল হচ্ছে এখানে আপলোড করছি, বাট ভুলক্রমে কি অন্য ফাইল আপলোড হলো কিনা আমি বুঝতেছি না। আমি ওইখানে প্রতিবেদন বা অন্যান্য আরো অনেকগুলো প্র্যাকটিস দিয়েছিলাম। যদি কোনো প্রকার প্রবলেম হয়, আমি ক্লাসের মাঝে 2 মিনিট বিরতি নিয়ে আমি ল্যাপটপ থেকে আবার এটা আপলোড করে দেবো। এইটা একটু দেখো। ইমেইলের ক্ষেত্রে যেটা ভ্যারি করে ভাই, তুমি শুধু 2 মিনিট দেখো ইমেইলটা কিভাবে লিখতে হয়,
যে কোনো ইমেল আসুক, তুমি সাবজেক্টও দেখবে না, তুমি জাস্ট স্ট্রাকচার বসায় দিবা। প্রথম কথা, ভুলেও এখানে ক্যাপিটাল লেটার দিবা না। ইমেইল যে লিখবা, ইমেইল অ্যাড্রেস, এটা সবসময় স্মল লেটারে হবে। নাম্বার 1, এটাই স্টুডেন্টদের ভুল হয়। এই যে ফ্রম দিবা, টু দিবা, সিসি বিসিসি, এই দুটো না দিলেও চলবে। তুমি যদি চাও সিসি বিসিসি দেবো না, কার্বন কপি বা ব্লাইন্ড কার্বন কপি, সিসি বিসিসি এটা না দিলেও চলবে। তাহলে তোমাকে অবশ্যই কি দিতে হবে, ফ্রম টু সাবজেক্ট, এই 3টা দিয়ে দিলা, তোমার হেডিং শেষ, তুমি 5 মার্ক পাওয়ার মতো লেখা লিখে ফেলছো। এইবার যেটা করবা, যেই টপিকটার উপর চাচ্ছে সেটা বানায় লিখবা। প্রথমে কিন্তু একটা কথা বলছি যে রিটেন 70 মার্ক, কিন্তু তুমি কি লিখতেছো সেটা দেখবে না, কোনো টপিকই দেখবে না, সেটা ইমেল হোক, সেটা আবেদনপত্র হোক। হ্যাঁ দেখবে, কি দেখবে, দেখবে স্পেলিং মিস্টেক আছে কিনা, তোমার বানান ভুল থাকলে সেটা খেয়াল করবে, খুব স্ট্রিক্টলি দেখবে। বানান ভুল হলে কিন্তু মার্ক কম পাবা। কিন্তু অনেকে আছে যে ভাই আমাকে অনেক কঠিন কঠিন অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে হবে। নো, তুমি একদম সহজ ওয়ার্ড ইউজ করে তুমি 10-এর ভিতর 9 পেয়ে যাবা, এটা পসিবল। জাস্ট স্ট্রাকচার মেনটেন করতে হবে। তাহলে ইমেইলের জন্য কি করবে, আমি রিটেনের প্রত্যেকটা আইটেম লিখে লিখে প্র্যাকটিস করে করে দেখাবো, তোমরা চিন্তা করিও না। আমি ওই যেটা স্কিপ করে আসছি সেটাও লিখে লিখে দেখাবো, একটুখানি ওয়েট করো। তাহলে ইমেইলের জন্য দুটো কাজ করতে হবে। প্রথমত আজকের ক্লাসটা 1 ঘন্টা হবে, 50 মিনিট থেকে 1 ঘন্টার ক্লাস। প্রথম কাজটা হচ্ছে তোমাকে এই হেডিংটা দিতে হবে। হেডিংটা ঠিকভাবে দিচ্ছো, ওকে, থ্যাংক ইউ। এবার এন্ডিংটা দিয়ে দাও, বডিটা দিয়ে দাও। এই বডিটা দিয়ে দিছো, এই এই নিচের অংশটুকু হচ্ছে সম্পূর্ণটা আবেদনপত্রের মতো হুবহু সেম। আবেদনপত্র যেভাবে লেখো নিচের অর্ধেকও তুমি সেইভাবেই লিখে দিবা। কিন্তু ভাইয়া প্রথম, এই দেখো আমি আজকে কমেন্ট পড়তেছি না ভাইয়া, ফ্রম কি বক্সগুলো, বক্স আচ্ছা, ফ্রম থেকে বক্সগুলো কি বক্সের ভিতরে লিখতে হবে না এইভাবে লিখতে হবে? আমি যেইভাবে লিখে দিছি এইভাবে দিলেই হবে। বক্স দেওয়া বাধ্যতামূলক না, বক্স দেওয়াটা বাধ্যতামূলক না, কিন্তু বক্স দিতে পারলে ভালো হয়, সুন্দর লাগে জিনিসটা। রিটেন মার্কটা সম্পূর্ণটা হচ্ছে দর্শনদারি, ওই বলে না আগে দর্শনদারি পরে গুণ বিচারি, এই সম্পূর্ণটাই দর্শনদারি, দর্শনদারির উপরেই মার্কস। তাহলে দেখো ভাইয়া এখানে কি করতে হবে তোমাকে, এই সুন্দর করে এই অংশটুকুতে একটা কথা স্যারেরা দেখবে, ফ্রম লিখছো, টু লিখছো, সাবজেক্ট লিখছো, ওকে, সবগুলো স্মল লেটারে আছে আছে, আবেদনপত্র মতো বাকি টু লিখছো, তুমি 9/10 পেয়ে যাবা, সিরিয়াসলি পেয়ে যাবা। তো এই প্র্যাকটিস করার জন্য কি করবে, আমি কয়েকটা প্র্যাকটিস, ইমেইলের জন্য কোনো প্র্যাকটিস দিই না, কারণ ইমেইলের জন্য জাস্ট স্ট্রাকচার লাগবে। সেকেন্ড টপিকে আসো। সেকেন্ড টপিক হচ্ছে আবেদনপত্র। আবেদনপত্রটাতেও সেম কথা বলবো। আবেদনপত্র কি লাগবে ভাইয়া, তোমরা যে কমেন্টগুলো করতেছো, কমেন্টগুলো আমি দেখতেছি, আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি। ভাইয়া 33 কিভাবে পাবো? মারিয়াতুল জান্নাত, এইটা চেনো? এটা কি লিখছো? এই বোকা ছেলে, তুমি ক্লাস থেকে বের হয়ে যাও। তুমি ক্লাস দেখো না ভাইয়া, আর অনেকগুলো ক্লাস দেখো না? তুমি 33 পাওয়ার স্বপ্ন দেখো কিভাবে? আরে বেটা, আমি তো যাদেরকে পড়াচ্ছি তোমাদেরকে, আমি তো 33 পাওয়ার মতো করে পড়াচ্ছি না, আমি তো স্বপ্ন দেখি তোমরা প্রত্যেককে 80+ পাবা। তোমরা বলতে পারো ভাইয়া আমি কি 96 পাবো না 98 পাবো, আমি কি 92 পাবো না 90 পাবো, এই লেভেলের কথাবার্তা বলবা। কনফিডেন্স লেভেল সবসময় হাই রাখবে। একটা ছোট্ট লাইফ লেসন বলে দিলাম, যে লাইফে কখনো ছোটখাটো স্বপ্ন দেখবা না, সবসময় হাই দেখবা। বলো ভাই আমি কি 98 পাবো না 96 পাবো, হাতের লেখা একটু খারাপ, তুমি তখন 92 পেয়ে যাবা। বলে 33 পাবো। দেখো আবেদনপত্রে কি মেটার করে, আবেদনপত্রে আমি কিন্তু খুব দ্রুত শেষ করবো এক একটা টপিক। আবেদনপত্রে কি লিখতেছো এটা মেটার করে না, এইটা প্রচুর আসে, বিনা বেতনে পড়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে একটা আবেদনপত্র লেখো। ভাইয়া আমি তো এইটা মুখস্থ করে আসি নাই, বেটা তোরে জুতা পেটা করব, এটা মুখস্থ করার জিনিস রে? এইখানে একজন লিখলো, কেউ একজন লিখলো যে আমার বাবা একজন দিনমজুর, কেউ একজন লিখলো আমার বাবা জেলে, কেউ লিখলো আমার বাবা কৃষক, একজন লিখলো আমার বাবা রিক্সা চালক, একজন লিখলো আমার বাবা অসুস্থ রোগী। ভিন্ন ভিন্ন থাকবে, বাট মার্ক কি কোনো পার্থক্য হবে? এর ভিতরে তুমি কি লিখতেছো সেইটার জন্য, মানে কি কথা লিখতেছো সেটার জন্য মার্ক ভ্যারি করবে না। কেউ যদি লেখে যে আমি আপনার বিদ্যালয়ে 10ম শ্রেণীর নিয়মিত ছাত্র, আমি গত বার্ষিক পরীক্ষায় এইটা পেয়েছি, আমি অনেক বেশি মার্কস পেয়েছি, আমার পরিবারে 5 জন ভাই বোন লেখাপড়া করি, আমার বাবা একজন রিক্সা চালক, তার পক্ষে আমাদের সবার লেখাপড়ার খরচ চালানো কষ্টকর, অতএব আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিন। আর একজন লিখলো যে আমার বাবা একজন জেলে,
তিনি নদী থেকে মাছ ধরে আমাদের 6 ভাই বোনের পরিবার চালানো কষ্টকর। এই যে পেশাগত ভিন্নতা, লেখার ভিন্নতা, এটার জন্য কি মার্কস কমবে বাড়বে? কখনো না। আবেদনপত্রের স্ট্রাকচার যদি তুমি ঠিক রাখো, তুমি যাই লেখো, শুধু স্পেলিং মিস্টেক হওয়া যাবে না, বানান ভুল হওয়া যাবে না, তুমি সর্বোচ্চ মার্ক পাবা। তো এইখানেই তো 10 পেয়ে যাচ্ছ। এই 10 কারো মিস হবে? আজকের ক্লাস যারা দেখতেছো, যে কোনো টপিক দিক, ধরে এমন আসলো যে ইলন মাস্কের কেন 16টি বাচ্চা কাচ্চা, এইটার উপরে একটা ইমেল লেখো তোমার বন্ধুকে, মানে এইটা তুমি জীবনে প্রিপারেশন নাও নাই, কল্পনাও করো নাই, তাও তো তুমি 10-এর ভিতরে 8 পাবা। কারণ তুমি শুরুতে লিখবে টু hiroalom@gmail.com, ফ্রম রিপন ভিডিও, আই এম অবাক ভিডিও @gmail.com, সাবজেক্ট ইলন মাস্কের কেন 16টি বাচ্চা হলো। এরপরে স্ট্রাকচার অনুযায়ী আই এম রিপন ভিডিও অথবা হিরো আলম এই দুটো ইমেল অ্যাড্রেসে কিন্তু স্পেলিং লেটার দিতে হবে। তুমি যদি দাও এবং লেখো, তুমি 10-এ 8 পাবা, জীবনও প্রিপারেশন নাও নাই। হবে কিনা রে বলো তো? তাহলে এখানে কি ম্যাটার করে? এখানে ম্যাটার করবে কি তুমি কি কথা লিখতেছো, সেটা ম্যাটার করে? বলো তো। সেটা ম্যাটার করে না, তুমি লেখার স্ট্রাকচার ম্যাটার করে। সেম ভাবে এখানে তুমি যে ইনফরমেশনটা চাচ্ছে, সেম ভাবে এখানে যে ইনফরমেশন চাচ্ছে, তুমি যদি আবেদনপত্রটা সুন্দর করে স্ট্রাকচারটা লিখতে পারো। এবার শোনো ভাই, এখানে স্ট্রাকচারটা আমি বলে দিই, এখানে কি কি আছে। এখানে আছে কি কি, এখানে এই জিনিসগুলো মনে রাখতে হবে। ভুল করো কি কি, অধ্যক্ষতে অনেকে জফলা দাও, কেন রে বেটা? এখানে জফলা হবে কেন? ভুলেও জফলা দিবা না। কেউ দয়া করে কলেজের নাম দিবা না, ভুলেও তোমার কলেজের নাম দিবা না। কোনো বোর্ড পরীক্ষায় কলেজের নাম দিতে হয় না, এটা শিখে রাখো। এখানে দিবা ক কলেজ, খ কলেজ, এক্স কলেজ, এলন মাস্কের বাচ্চার নাম এক্স, তাহলে এক্স কলেজ লিখতে পারো। ইংলিশ হলে এক্স লেখো, বাংলা হলে ক কলেজ লেখো। ওকে, তাহলে যে কোনো একটা তারিখ লিখবা। আচ্ছা, একদম ফার্স্ট কথা বলে দেই, এই পুরোটা কিন্তু এক লাইনে হতে হবে। এই যে শুরু থেকে শুরু করে এটা একদম এক দাগ থেকে শুরু করতে হবে। তুমি যদি এমন করো, তারিখটা এখানে লিখলা, অথবা তারিখটা যদি ভুলে কোনো কারণে এই পাশে লিখে ফেলো, তাহলে তুমি কিন্তু আবেদনপত্রে মার্কস পাবা না। আবেদনপত্রে মার্কস পেতে হলে এই যে ইটা তারিখ অংশটা এই পাশে লেখা যাবে না, তাহলে সেটা চিঠির স্ট্রাকচার হয়ে যাবে। আমি প্রথমে বললাম না যে লেখার জন্য মার্কস দেয় না, আবেদনপত্র দেয়, তুমি স্ট্রাকচার মেনটেন করতেছো কিনা। ফার্স্টে প্রথম কথা, সবগুলো এক সিরিয়াল থেকে শুরু করবা, ডানে বামে থেকে শুরু করা যাবে না। সেকেন্ড কথা, বানানগুলো ঠিক রাখতে হবে, অধ্যক্ষ বানানটা ঠিক লিখবা। আর হচ্ছে কলেজের নাম, নিজের কলেজের নাম দিবা না, ভুলেও দিবা না। কি করবা? ক কলেজ, খ কলেজ দিবা। ওকে, এরপরে তুমি বিষয় দিবা, দিয়া মাঝখানের যেই বডিটা দিবা, এখানে কোনো প্রকার স্পেলিং মিস্টেক করবা না। অনেক হার্ড ওয়ার্ড দেওয়ার দরকার নাই, সিম্পল ওয়ার্ড ইউজ করো। বাট সিম্পল ওয়ার্ড ইউজ করেও তুমি অনেক ভালো মার্কস এখানে পেতে পারো। আচ্ছা বোকারা, আমি তো প্রতিবেদন লেখা সিস্টেম শিখাই দিব, প্রতিবেদন কিভাবে লিখতে হয় আমি শিখাই দেব, সবগুলো শিখাই দেব। দেখো, এরপরে তুমি হচ্ছে জনাব দিয়ে শুরু করে দিলা, শুরু করে সুন্দর করে পুরোটা লিখলা। লেখার পরে তোমাকে এখানে কি লিখতে হবে? এই যে নিবেদক, আপনার অনুগত ছাত্র, ডট 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 ডট, নিজের নাম, যে কোনো একটা নাম লিখতে পারো। ঠিক আছে, নিজের নাম লিখতে পারো। ক খন্দকার, গ চৌধুরী, ঘ মন্ডল, যে কোনো একটা দিতে পারো, হটিভার। তোমার এখানে নিজের নাম দিতে হবে এমনটা না। শেষে তুমি তোমার এই অংশটুকু লিখে দিলা। এইটা যদি তুমি ফুল লিখতে পারো, তুমি স্পেলিং যদি কোনো প্রকার মিস্টেক না হয়, বানান যদি ঠিক থাকে, তুমি ভাই 8 থেকে 9 ইজিলি পাবা। যে কোনো টপিকে আসুক, তোমার টিচাররা দেখবে স্ট্রাকচার 3টা, এটা হচ্ছে হেডিং, এইটুকু বডি, আর নিচের অংশটুকু তোমার এন্ডিং, 3টা ঠিক আছে, প্রত্যেকটার জন্য মার্ক আছে। তুমি এইখানে কোনো প্রকার ভুল করলে বাকি দুটো ঠিক আছে, তুমি 6 পেয়ে যেতে পারো, বা 5, 6, 7 এভারেজ একটা মার্কস পেতে পারো। তো কোনোটাতে ভুল করা যাবে না। তাহলে প্রতিবেদনের আবেদনপত্রের জন্য কথা শেষ। আবেদনপত্র নিয়ে আর সময় নষ্ট করব না। ক্লিয়ার তো তোমাদের? আবেদনপত্র নিয়ে আশা করি আর কোনো প্রশ্ন নেই। কোনো কলেজের নাম থাকলে কি করব ভাইয়া? যদি কোনো কলেজের নাম থাকে প্রশ্নে, তাহলে সেই কলেজের নাম ইউজ করবা। প্রশ্নে একটা কলেজের নাম দিয়ে দিছে, তাহলে সেই কলেজের নাম ইউজ করবা। আর প্রশ্নে নর্মালি কলেজের নাম থাকে না, ওই ক কলেজ, খ কলেজ এগুলোই থাকে। যদি কোনো কলেজের নাম না থাকে, তাহলে ক কলেজ দিবা। কোনো কলেজের নাম উল্লেখ থাকলে হুবহু সেটাই দিবা। এরপর আসো ভাইয়া ভাব সম্প্রসারণ। আচ্ছা,
আমি আমি তোমাদেরকে এটা দেখাই দিচ্ছি। ভাইয়া ক্লাসে আসতে একটু দেরি হয়েছে। দিনলিপি কি দেখাইছেন? না, দিনলিপিটা বলছে, আমি দিনলিপিটা একটু পরে দেখাই দিব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার কাছে দিনলিপি লেখা আছে। আমি আর একটা ফাইলে লিখে ল্যাপটপে রাখছি, ওইটা এখানে আপলোড করা হয়নি। ওটা এখনই দেখাই দেবো। আমি ক্লাসের মাঝে 2 মিনিটের বিরতি দেবো একটু পরে। ভাব সম্প্রসারণটা দেখো ভাইয়া, ভাব সম্প্রসারণও যেটা করতে হবে। আচ্ছা আমি একটা কাজ করি, তোমরা না জাস্ট 1 থেকে 2 মিনিট একটু ওয়েট করো, আমি একটুখানি আমার ল্যাপটপ থেকে ফাইলটা এখানে আপলোড করি। জাস্ট 1 মিনিট, ওকে? 60 সেকেন্ড। কারণ ওই ফাইলে সবগুলো দেওয়া আছে প্র্যাকটিস সহ। আমি ভুল ফাইলে ক্লাস নিচ্ছি। এই আমি চলে আসছি। তোমরা কি চলে গেছো নাকি সবাই লাইভ থেকে? আই হাই, লাইভ থেকে দেখি সবগুলো বের হয়ে গেছে। 600 জন ছিল, এটা 500 জন হয়ে গেছে। আচ্ছা দেখো, 100 জন কমে গেছে, নো প্রবলেম। আমরা আমাদের একটা ভুল ফাইল চলে আসছিল, আমরা এখন আপডেট ফাইলটা নিয়ে এসেছি। তোমরা যে দুষ্টগুলো চলে গেছে ওদেরকে মেনশন করে নিয়ে আসো, ওকে? আজকের ক্লাসটা যে আমার কেন এমনটা হলো, মনটাই খারাপ হয়ে গেল। তোমাদেরও মন খারাপ হয়ে গেছে, তাই না? চলো আমরা শুরু করি। ওকে, এই দেখো দিনলিপি দিনলিপি দিনলিপি, আবেদনপত্র ক্লিয়ার। আবেদনপত্র ক্লিয়ার কিনা বলো তো তোমরা, আবেদনপত্রটা ক্লিয়ার কিনা? আশা করি আবেদনপত্রটা ক্লিয়ার হয়ে গেছে। আবেদনপত্রটা ক্লিয়ার হয়ে গেছে। আর বাকিগুলো আমি একটু দেখাই দিচ্ছি। আবেদনপত্রটা ক্লিয়ার হয়ে গেছে, ইমেইলটা ক্লিয়ার হয়েছে। দিনলিপিটা দেখাবো। দেখো দিনলিপির ভিতরে কি কি আছে। দিনলিপি লেখার ক্ষেত্রে কিছু নিয়ম আমাদের অনুসরণ করতে হবে। হ্যাঁ, এই যে এই দিনলিপিগুলো হচ্ছে আমি তোমাদেরকে সাজেশনে দিয়ে দিয়েছি, তাই না? এই দিনলিপিগুলো সাজেশন দিয়েছি। এই দিনলিপিগুলো লিখবা কিভাবে? দেখো দিনলিপি জিনিসটা কি, দিনলিপি তো হচ্ছে তোমাদের এই সারা দিনের কাহিনীগুলো, এগুলোই লিখবা। তো দিনলিপি লেখার কিছু নিয়ম আছে, নিয়মগুলো একটু দেখায় দেই। প্রথমত, নির্দিষ্ট একটা দিনের তারিখ উল্লেখ করতে হবে। সবাইকে একটু মেনশন করে দাও। আমরা দিনলিপিটা শুরু করলাম তো একটু প্রবলেম হয়েছিল। ওকে, নির্দিষ্ট দিনের তারিখ উল্লেখ করতে হবে। দ্বিতীয়ত, দিনলিপিতে সময় এবং স্থানের উল্লেখ করতে হবে, সময়টা এবং কোন স্থানে। দিনের প্রধান উল্লেখযোগ্য ঘটনাগুলোর বিবরণ সংক্ষেপে লিখতে হবে। এরপরে ঘটনাগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় উল্লেখ করতে হবে। ব্যক্তিগত অভিমত বা বিশ্লেষণ থাকতে পারে। যাই হোক, দিনলিপি কয়েকদিনের হতে পারে, এই ক্ষেত্রে তারিখ ও বার যেন সঠিক থাকে। ডট ডট, এই ক্ষেত্রে তোমরা দিনলিপির একটা উৎকৃষ্ট উদাহরণ 71-এর দিনগুলি। আর ওকে, সমস্যা নাই। চলো আমরা একটা দিনলিপি দেখি, তাহলে তোমরা বুঝে যাবা দিনলিপিটা কিভাবে লিখতে হয়। এইটাই একটা দিনলিপি। তোমরা পরীক্ষার খাতায় হুবহু এইভাবেই লিখবা। কি লিখবা? প্রথমে ধরো এটা হচ্ছে কলেজের প্রথম দিন, ওকে? এইটা হচ্ছে এইটা প্রচুর আসে। আমি তোমাদেরকে প্র্যাকটিসে এই যে এখানে এখানে দিয়েছি, দেখো এই যে এইখানে একটা দিছি না, যে তোমার কলেজের প্রথম দিনের অনুভূতি নিয়ে একটু দিনলিপি লেখো। ভাইয়া এইটা 3 স্টার, এইটা প্রচুর আসছে, প্রত্যেকটা বোর্ডে এটা একাধিকবার আসছে। কোনটা?
যে কলেজের প্রথম দিনের অনুভূতি নিয়ে একটি দিনলিপি লেখো। তো এইটা আমি এই যেখানে লিখে দিছি, দেখো এই যে প্রথমে কি করবা, কলেজের প্রথম দিন, এই যে শুরু করলা 10 জুলাই 2021, শুরু করে দিলা, আজ আমার জীবনের প্রথম দিন ডট ডট ডট, আমি ঘুম থেকে উঠছি, এইটা ওইটা করছি, সারাদিনে এই কাজগুলো করছি। মানে তোমরা যে ডায়েরি লেখো একটা দিনে যা যা ঘটছে তার সব কিছু সুন্দর করে এখানে লিখছো, দিনলিপি শেষ। তাহলে দিনলিপিটা বুঝছো কিনা? তোমরা তো অনেক বড় হয়ে গেছো, দুদিন পরে ভার্সিটিতে যাবা, তো তোমরা যেন নিজেদের ডায়েরিগুলো লিখতে পারো, নিজের দিনলিপিটা লিখতে পারো। এরকম অনেক বড় বড় রাজনৈতিক নেতারা জেলখানায় বসে বসে লিখছে না দিনলিপি, তো তোমরাও যেন দিনলিপি লিখতে পারো। আমি এই স্লাইডটা দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে সুন্দর করে দেখে নিবা। ওকে, তাহলে দিনলিপি লেখার ক্ষেত্রে যেই কথাগুলো মনে রাখতে হবে এটা তো দিয়েই দিছি, এটাও তোমরা দেখে নিবা। আর তাহলে এইভাবে এই কয়টা দিনলিপি যদি প্র্যাকটিস করো, আশা করি তোমরা 100% একটা কমন পাবা ইনশাল্লাহ। এরপরে আসো ভাইয়া, প্রতিবেদন। সবার অনেক বেশি এটা নিয়ে ভয় কাজ করে যে কিভাবে প্রতিবেদন লিখতে হয়। প্রতিবেদনের দুটো প্রকার আছে, তিনটা প্রকার আছে। একটা হচ্ছে তোমার সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন, এক প্রকার প্রতিবেদন আছে তোমার পত্রিকায়, এটাই তো সংবাদপত্র। একটা আছে হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, আর একটা আছে দাপ্তরিক প্রতিবেদন। তো দাপ্তরিকটা তোমাদের নর্মালি আসে না, তোমাদের দুটো প্রতিবেদনের যে কোনো একটা আসতে পারে। হয় চাইবে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, না হয় চাইবে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন। তো চলো আমরা না দুটোই আজকে দেখবো। ভাইয়া পিডিএফ কি হোয়াটসঅ্যাপে দেবেন? না, পিডিএফ হোয়াটসঅ্যাপেও দেবো আর ইয়েতেও দেবো, ইউটিউবে দিয়ে দেবো। দেখো প্রতিবেদনের সাজেশনটা আগে আমি দিয়ে দিছি, এই যে এই কয়টা প্রতিবেদন থেকে পড়লে আশা করি তোমরা এই বছরের জন্য সর্বোচ্চ সংখ্যক একটা কমন পাবা ইনশাল্লাহ। আসো প্রতিবেদনটা কিভাবে লিখতে হয়। প্রতিবেদনটা আমি আজকে দুই ধরনের প্রতিবেদন তোমাদের দেখায় দেব, মনোযোগ দিয়ে দেখো। প্রথমে দেখাচ্ছি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। ধরো তুমি একটা কলেজে পড়ো, তোমার কলেজের নাম সিরাজগঞ্জ সরকারি কলেজ, ক কলেজ, সরকারি কলেজ না, ক কলেজ। এখন তোমার কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21শে ফেব্রুয়ারিতে একটা প্রোগ্রাম হয়েছে। এখন কলেজের অধ্যক্ষ বরাবর তুমি একটা প্রতিবেদন লিখবা, তোমার এই মাতৃভাষা দিবস উপলক্ষে তোমার কলেজে কি কি হয়েছে সবগুলো কাহিনী খুব সুন্দর করে প্রতিবেদনের ভিতরে তুমি ফুটিয়ে তুলবা। তো এই সেমটা তুমি সংবাদপত্র প্রকাশের জন্যও লিখতে পারো, যদি সেখানে চাওয়া হয় সংবাদপত্র প্রকাশের জন্য। আর যদি চাওয়া হয় প্রাতিষ্ঠানিক প্রতিবেদন প্রতিষ্ঠান বরাবর, প্রধান বরাবর, তাহলে সেভাবে লিখবা। তো দুটোর দুই ধরনের স্ট্রাকচার। যদি প্রতিষ্ঠান প্রধান বরাবর চাই, শুরুতে একটা সুন্দর করে তোমাদেরকে যে আমি আবেদনপত্র শিখিয়েছি না ভাইয়া, সেম ভাবে লিখবা। যে আবেদনপত্রের শুরুতে তারিখ লিখছো, বরাবর, অধ্যক্ষ, ক কলেজ সিরাজগঞ্জ, বিষয় লিখলা যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত প্রতিবেদন। ওকে, বিষয় লিখছো। এরপরে আসো, এই দুষ্ট কমেন্ট করে কেন সাজু, তুমি এখানে দুষ্টামি করার জন্য আসছো রে? ওই সে লিখতেছে 26 তারিখ সবাই শাহবাগে থাকবে, আন্দোলন করব। তোমার রিপ্লাই দেওয়ার মতো ভাষা নাই। দেখো তাহলে এই প্রথম অংশটুকু, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের প্রথম অংশটুকু কি করবা ভাইয়া, হুবহু আবেদনপত্রের মতো হেডিংটা। এরপরে যেটা করবা, এই অংশটুকু তুমি দিতে পারো, এটা সূত্রটা দিতে পারো, যে যে কোনো একটা বানায় বুনায় দিবা, ব ক 11/19 ডট ডট ডট, একটা বানায় একটা সূত্র দিয়ে দিবা। ওকে, সূত্র দেওয়ার পরে এরপরে তুমি হচ্ছে ওই লিখবা যে জনাব আপনার আদেশ ক্রমে কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের একটি প্রতিবেদন আপনার সদয় অবগতির জন্য পেশ করছি। তার মানে আবেদনপত্র শেষ, শুধু নিবেদক লেখাটা বাকি আছে, কিন্তু এটা লেখার দরকার নাই, কারণ এটা তুমি পরের পেজে লিখবা, নিচে গিয়ে লিখবা, আমি শিখাই দিব কোথায় লিখবা। তাহলে এইটুকু ক্লিয়ার কিনা বলো? প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের শুরুতে ছোট্ট একটা ফর্মাল লেটার লিখতে হবে, ছোট্ট একটা আবেদনপত্র লিখতে হবে। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের শুরুতে ছোট্ট একটা ফর্মাল লেটার বা আবেদনপত্র লিখতে হবে। আচ্ছা, এরপরে ভাইয়া কি করবা, এই যে প্রতিবেদন শুরু করে দিলাম, এই প্রতিবেদনের যে হেডলাইনটা, এইটা না, এটা নর্মালি 2 লাইনে হতে পারে, এটাকে একটু হাইলাইট করে সুন্দর করে লিখবা। এই আমার না দেখো অবস্থা, এটা একটু হাইলাইট করে সুন্দর করে লিখবা যে কোয়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। ওকে, এটা কিন্তু তোমার কি শিরোনাম, শিরোনামটা তুমি মাঝামাঝিতে দিয়ে দিবা, খুব সুন্দর করে হাইলাইট করে দিবা। দরকার হলে এটার উপর 2 বার করে লিখবা, অথবা মোটা কালি দিয়ে লিখতে পারো। এটা লিখছো, লিখে এবার তুমি শুরু করে দিবা,
তুমি নিজের মনের মাধুরী মিশিয়ে যত সুন্দর করে বানিয়ে লিখতে পারো, সব রস কস দিয়ে তোমরা তো নিজেদের ক্রিয়েটিভিটি দেখাও বিভিন্ন হোয়াটসঅ্যাপের ইনবক্সে গিয়ে, মেসেঞ্জারের ইনবক্সে গিয়ে তোমার যত ক্রিয়েটিভিটি আছে সব কিছু দিয়ে বানায় বানায় লিখবা। মানে অসম্ভব কিছু লেখা যাবে না, যা ঘটছে তাই লিখবা। যে প্রতি বছরের ন্যায় এবারও কোয়া কলেজে যথাযোগ্য মর্যাদার সহিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। কলেজের শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দিবসটি স্বকীয় মহিমায় উজ্জ্বল হয়ে ওঠে। ভোর 6টায় অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে প্রভাত ফেরির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। শিক্ষার্থীরা খুব ভোরে ঘুম থেকে উঠে কলেজে এসে হাজির হয়। আগের দিন জিজ্ঞেস করছিল, আচ্ছা স্যার কালকে তো 21শে ফেব্রুয়ারি, কলেজেতে আসবো, ব্যাগ নিয়ে আসবো না ব্যাগ ছাড়া আসবো? তোমরা কি এই কাজ করতা? যাই হোক, এরা কিন্তু ব্যাগ ছাড়া আসছে। এসে কলেজের সকল শিক্ষার্থী শিক্ষক মন্ডলী উপস্থিত হওয়ার পর নগ্ন পায়ে শোভাযাত্রা শুরু হয়, মানে জুতা ছাড়া। ডট 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 তোমরা সুন্দর করে লিখবা কি কি ঘটছে। এটা এক পেজে কাভার করা যায়নি দেখে আমি 2টো পেজ নিছি, বাট প্রথম পেজের এই স্ট্রাকচারটুকু আবারও দেখা দিয়ে শুরুতে একটা ফর্মাল লেটার লিখবা শুধু নিবেদকটুকু বাদ দিয়ে। এরপরে সেকেন্ড পেজে এসে কি করবা, এই যে এটা সুন্দর করে শেষ করে দিবা যা যা ঘটছে। এটা 2 থেকে 3 পেজ এনাফ, একটা প্রতিবেদন 2 থেকে 3 পেজ এনাফ। ওকে, লিখছো। লেখার পরে শেষে যেটা করবা, বিনীত নিবেদক। এই যে বোকা ছেলে দেখো, এই অংশটুকু তোমাকে সুন্দর করে লিখতে হবে। এখানে কি কি লিখবা? কমেন্ট করো, আমি কমেন্ট দেখতেছি। এখানে কি কি লিখবা সেটা হলো যে বিনীত নিবেদক মানিক, দ্বাদশ শ্রেণী, মানবিক বিভাগ, কোয়া কলেজ, সিরাজগঞ্জ। এটুকুতেই শেষ না, এইটুকু তো তুমি নর্মালি ফর্মাল লেটারে লেখো, তাই না রে? হ্যাঁ, ফর্মাল লেটারে এইটুকু লেখো, কিন্তু এখানে অতিরিক্ত একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হলো প্রতিবেদনের নাম। তুমি কি প্রতিবেদন লিখেছিলা সে শিরোনামটা আবার লিখতে হবে, যে কোয়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। এরপরে লিখতে হবে প্রতিবেদন তৈরির তারিখ এবং নিচে লিখতে হবে প্রতিবেদন তৈরির সময়। 3টা জিনিস অতিরিক্ত অ্যাড করতে হবে শেষে। কি কি অ্যাড করতে হবে? প্রতিবেদনের নাম বা প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদনের শিরোনামটা লিখবা, প্রতিবেদন তৈরির তারিখ লিখবা এবং প্রতিবেদন তৈরির সময় লিখবা। এখানে আরেকটা কাজ করতে পারো, এই বিনীত নিবেদক না দিয়ে তুমি লিখতে পারো প্রতিবেদকের নাম। প্রতিবেদকের নামও লিখতে পারো অথবা এইটুকুও লিখতে পারো, কিন্তু অবশ্যই অবশ্যই এই কথাগুলো লিখতে হবে: প্রতিবেদনের শিরোনাম, প্রতিবেদন তৈরির তারিখ, প্রতিবেদন তৈরির সময়। তোমরা কি প্রতিবেদনটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট বক্সে বলো তো। এই না না, মনির হোসেন বোকা ছেলে, সে বলতেছে ভাইয়া এসব কি 1 পেজের ভিতরে লিখতে হবে? কোনোভাবেই না, এই সবগুলো 1 পেজে লেখার দরকার নাই। তুমি 2-3 পেজ নাও, কোনো সমস্যা নাই। প্রতিবেদন নর্মালি কয়েক পেজ লাগে, তুমি 1 পেজে লিখলে তো তুমি মার্কস পাবা না। তুমি কি প্রতিবেদন লিখবা? 1 পেজের ভিতর তুমি আবেদনপত্র লিখতে পারো, 1 পেজের ভিতর ইমেইল লিখে 10 মার্কস 10-এ 8-9 পেতে পারো। তো 1 পেজের ভিতর কিন্তু ভুলেও প্রতিবেদন লিখবা না, এটা নর্মালি কয়েক পেজ লাগে, 2 থেকে 3 পেজ লাগাবা। দেখো আমি এই এত বড় একটা হোয়াইট বোর্ড এখানেই পাচ্ছি না, তুমি কিভাবে একটা পেজে লিখতে পারবা? তাহলে প্রতিবেদনটা আবার একটু দেখাই দিচ্ছি। এটা হলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। শুরুতে একটা ফর্মাল লেটার লিখতে হবে নিবেদক লেখার আগ পর্যন্ত, এবং সেখানে তুমি কি কি লিখবা, যে স্যার আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে, মানে যে টপিক সেই টপিকটা লিখবা, যে এই উপলক্ষে আপনার অবগতির জন্য এই যে এটা লিখে আমি এই স্লাইডটা আমি তোমাদের দিয়ে দিব, তোমরা এইভাবে লিখে তারপরে যখন ফর্মাল লেটারের উপরের অংশটুকু লেখার পরে এন্ডিংটুকু লিখবা না, নিবেদকটুকু লিখবা না, না লিখে কি শুরু করবা, কোয়া কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, এইটা মাঝে লিখবা, সুন্দর করে লিখবা, একটু হাইলাইট করে লিখবা। মেয়েরা তো আরো 3-4 ধরনের কালার নিতে পারো, বাট বেশি কালার লাগাতে যেও না, ঠিক আছে? বেশি রং ভালো না, অল্প রং লাগাবা। এরপরে প্রতিবেদনটা শুরু করে দিবা। এটা 2-3 পেজ যতটুকু লাগুক, একদম শেষে এসে বিনীত প্রতিবেদক তোমার এই তথ্যগুলো সুন্দর করে লিখে দিবা। শেষ, প্রতিবেদন শেষ। আমরা সেকেন্ড প্রতিবেদনে যাই। হ্যাঁ ভাইয়া, শিরোনাম কি কালার পেন ব্যবহার করা যায়? ভাইয়া করা যায়, কিন্তু না করাই বেটার। তুমি ব্ল্যাক পেন দিয়ে লিখবা। কিছু কিছু টিচার আছে বুঝছো, মানে শিক্ষকদের কখনো ঘাটতেরা বলা ঠিক না, বাট কিছু কিছু শিক্ষক আছে যারা হচ্ছে আদি যুগের কিছু নিয়ম মেনে চলে। তোমার খাতাটা এমন একজন বৃদ্ধ শিক্ষকের কাছে গেল, সে খুব স্ট্রিক্ট, বলে আই হাই রঙিন পেন ইউজ করেছে, দাও ক্রস, মার্কস দেব না। তখন কি করবা?
এই জন্য মানে মূল লেখাটা তুমি কি করার চেষ্টা করবা, ব্ল্যাক রাখার চেষ্টা করবা, বাট একটু হাইলাইট করে দিবা। এবার আসো ভাইয়া সেকেন্ড টপিকটা, সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন লেখার বিবেচ্য বিষয়। সেটা হলো, সংবাদপত্রে যদি তুমি প্রতিবেদন লিখতে চাও তাহলে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। মানে প্রতিবেদন তো দুই ধরনের লিখতে হবে, হয় প্রাতিষ্ঠানিক নয় সংবাদপত্র। সংবাদপত্রের জন্য প্রথমত ওইটা হচ্ছে অধ্যক্ষ বরাবর লিখেছিল, তাই না? এইটা লিখতে হবে সম্পাদক বরাবর। যেমন প্রথম আলো সম্পাদক বরাবর লিখতে হবে, আমার দেশ লিখলে সম্পাদক বরাবর লিখতে হবে। হেডলাইনটা দিয়েই প্রতিবেদনটা শুরু করতে হবে। এক্ষেত্রে কোনো আবেদনপত্র লিখতে হবে না। ক্লিয়ার? আবার বলতেছি, প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে অধ্যক্ষ বরাবর আবেদনপত্র লিখতে হয়, একটা ফর্মাল লেটার লিখতে হয়। কিন্তু সংবাদপত্রে জন্য যে প্রতিবেদন লিখবা সেখানে কোনো প্রকার ফর্মাল লেটার লিখতে হয় না। সংবাদপত্রের প্রতিবেদনে কোনো ফর্মাল লেটার লিখতে হয় না, কোনো আবেদন লিখতে হয় না। আচ্ছা, কমপক্ষে 3টা অনুচ্ছেদের মাধ্যমে ধারাবাহিকভাবে ঘটনা বর্ণনা করবা। মানে তুমি ধরো সংবাদপত্রে কি আসতে পারে, আসতে পারে যে এই ট্রাফিক জ্যাম নিয়ে, বা তোমার হচ্ছে ডেঙ্গু মশা নিয়ে, তারপরে মানে বিভিন্ন সচেতনতামূলক বিষয় নিয়ে, নারী নির্যাতন রোধ নিয়ে আমাদের করণীয়, নারী শিক্ষার প্রসারে আমাদের করণীয়, শিশু নির্যাতন বন্ধে, শিশু শ্রম বন্ধে আমাদের করণীয়, এই টাইপের টপিকগুলো যেগুলো জনসচেতনতামূলক। তো এক্ষেত্রে তুমি কি করতে পারো, ভাইয়া কোন কালার ইউজ করা যাবে? এই গোলাপি কালার ইউজ করা যাবে না, তোমরা কেউ গোলাপি কালার ইউজ করবা না, লাল কালারও ইউজ করবা না। গোলাপি কিন্তু লালের সাথে ক্লোজ, গোলাপি ইউজ করা যাবে না। একজন লিখছে স্যার কোন কালার ইউজ করবে, একজন এসে কমেন্ট করছে রিপ্লাই দিচ্ছে গোলাপি কালার, গোলাপি ইউজ করা যাবে না। কি ইউজ করতে পারো জানো? শোনো, রেড এবং গ্রিন এই দুটো হলো অফিসিয়াল কালার, এই দুই কালার ইউজ করা যাবে না। তুমি নীল কালার ইউজ করতে পারো, ব্ল্যাক সাথে সাথে নীল ইউজ করতে পারো। ভুলেও বোর্ড পরীক্ষায় এইচএসসি তে কোনো সাবজেক্টে গোলাপি কালার ইউজ করবে না, রেড ইউজ করবে না, গ্রিন ইউজ করবে না, কারণ এগুলো হচ্ছে অফিসিয়াল কালার। আর গোলাপিটা অফিসিয়াল কালার না, বাট এটা হচ্ছে রেডের অনেক ক্লোজ হয়, এটা দেওয়া যাবে না। অবশ্যই তোমাকে কি কালার দিতে হবে? নীল কালার দিতে পারো। আচ্ছা, এরপরে দেখো, তাহলে 3টা অনুচ্ছেদে লিখবা। অনুচ্ছেদ মানে কি? মানে 3টা প্যারা করে লিখবা মূল কাহিনীটা। ধরো তুমি ডেঙ্গু মশা নিয়ে লিখতেছো, তাহলে তুমি এটা ভাগ ভাগ করে লিখবা, অনুচ্ছেদ করে করে লিখবা। প্রথমত তুমি একটা প্যারায় লিখবা যে ডেঙ্গু মশার কি ভয়ঙ্কর ক্ষতি, এর কারণে কত মানুষ মারা যাচ্ছে। সেকেন্ডে লিখবা ডেঙ্গু মশা আমাদের সমাজে এই মুহূর্তে কেন এটা এত ছড়িয়ে যাচ্ছে, মানে কি কি কারণে, এখানে সেখানে ময়লা ফেলা, পানি ফেলা, এগুলোর কারণে হচ্ছে। তাহলে প্রথমত এটার ক্ষতির কারণ লিখলা, দ্বিতীয়ত এটা কেন উৎপত্তি হচ্ছে এটা লিখবা, থার্ডে এটা প্রতিরোধ কিভাবে করা যায়, এটার জন্য আমাদের কি কি স্টেপ গ্রহণ করা যায় সেটা লিখবা থার্ড প্যারায়। তাহলে তুমি কিন্তু 3টা বা 4টা প্যারা করে লিখবা। কোন প্রতিবেদন ভাইয়া? আমি সংবাদপত্র প্রতিবেদনের কথা বলতেছি। এরপরে প্রতিবেদন লেখায় কোনো খাম দিতে হয় না, প্রতিবেদনে কোনো খাম দিতে হয় না, এটা অনেকে না বুঝে খাম দেয়। তবে প্রতিবেদন লেখার শেষে প্রতিবেদক ও প্রতিবেদন সম্পর্কিত একটি তথ্য তুমি ছকে ছকে দিয়ে দিতে পারো। ছকের ভিতরে কি করতে পারো, একটা ছক আঁকালা, একটা ছকের ভিতরে নর্মালি ধরো ছকে হচ্ছে এই তথ্যগুলো দিতে পারো, যে প্রতিবেদকের নাম, তারপরে হচ্ছে প্রতিবেদনের শিরোনাম, প্রথমে লিখতে প্রতিবেদকের নাম, তারপরে প্রতিবেদনের শিরোনাম, এগুলো সুন্দর করে লিখে দিতে পারো। ওকে, ও অনেকটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের মতো। এবং সংবাদপত্রে প্রতিবেদন লেখার ক্ষেত্রে নিজস্ব কোনো মতামত দেওয়া যাবে না। আমার মনে হয় এটা করলে ভালো হয়, নো, তোমার মনে হওয়া না হওয়াতে কিছু আসে যায় না। তুমি গবেষণা দিতে পারো, যে একটি গবেষণা, সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, এই টাইপের তথ্য দিতে পারো, বাট নিজের কোনো তথ্য দেওয়া যাবে না। তাহলে সংবাদপত্র প্রতিবেদনের একটা প্র্যাকটিস দেখে নিই, চলো। যেমন আরেকটা কথা বলি, খুব আকর্ষণীয় করে শিরোনাম দিবা। শিরোনাম নিয়ে দুটো কথা, প্রথমত শিরোনামটা প্রশ্নে দেওয়া থাকতে পারে, অথবা একটা টপিক দেওয়া থাকবে যে এই রিলেটেড, দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, এই রিলেটেড তুমি একটি প্রতিবেদন লেখো। তখন তুমি সেটা কি করবা, লিখবা। ওকে, আচ্ছা, কে যেন কি একটা কথা লিখছে, আমি কমেন্টে একটু আমার সামনে এসে চলে গেল। আচ্ছা, যাই হোক,
তাহলে দেখেন সংবাদপত্র প্রতিবেদনটা আপনারা শুরুতে বড় করে হাইলাইট করে এর শিরোনামটা লিখলা, এরপরে হচ্ছে তুমি এই যে নিজস্ব সংবাদদাতা এই জায়গায় হচ্ছে তুমি ডিরেক্ট তারিখ লিখে শুরু করে দিতে পারো। হ্যাঁ, নিজস্ব সংবাদদাতা তারিখ লিখে সুন্দর করে তুমি শুরু করবা। এখানে আমি মাত্র দুটো প্যারা দিয়েছি, যেহেতু আমার মানে স্থান সংকুলন জায়গা কমের জন্য আমি অল্প করে দিয়েছি, বাট এইটা তোমরা বাড়িয়ে লিখবা। ওকে, নিজের তথ্যকে নিজের তথ্যকে সাম্প্রতিক তথ্য বলে চালিয়ে দেওয়া যাবে। নিজের তথ্যকে সাম্প্রতিক তথ্য বলে চালিয়ে দেওয়া যাবে। একজন বলছে ভাইয়া ভাব সম্প্রসারণ সারমর্ম সারাংশ কোনটা লেখা উচিত? আমার মনে হয় ভাব সম্প্রসারণ লেখা উচিত, কারণ এখানে লেখা বেশি তো তুমি বেশি মার্কস পাওয়া সহজ। বাট সারাংশ সারমর্ম যত শর্ট করতে পারো 3 লাইন লিখতে হবে। এখন স্যারের যদি পছন্দ হয় তোমাকে 8 দিতে পারে, পছন্দ না হলে 5ও দিতে পারে। তো ভাব সম্প্রসারণটা তোমার একটু নিজের ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা বেশি, কারণ ভাব সম্প্রসারণ অনেক বড় করে লেখা যায়, আমি দেখাবো একটু পরে। তাহলে কি করবা, এইখানে প্রতিবেদকের নাম লিখবা, প্রতিবেদকের ঠিকানা লিখবা, প্রতিবেদনের ধরন লিখবা, প্রতিবেদনের শিরোনাম লিখবা, প্রতিবেদনের সময় এবং প্রতিবেদনের তারিখ, এই কথা কয়টা সুন্দর করে লিখে দিবা। শেষ। তাহলে সংবাদপত্র প্রতিবেদন দুটো কাজ করবা, শুরুতে শিরোনাম দিয়ে ডিরেক্ট কথা লেখা শুরু করে দিবা, 3-4টা প্যারা লিখবা, 3-4টা অনুচ্ছেদ লিখবা, লিখে শেষে শুধু লিখে দিবা প্রতিবেদকের নাম, প্রতিবেদকের ঠিকানা, ধরন, শিরোনাম, সময় এবং তারিখ। শেষ, কাজ শেষ। এখানে কোনো ফর্মাল লেটারের দরকার নেই। এরপরে আসে আর পরের টপিকের নাম কি? ইমেইল আমরা দেখে ফেলছি, আবেদনপত্র দেখে ফেলছি, ভাব সম্প্রসারণ আসো ভাইয়া। ভাব সম্প্রসারণটা হচ্ছে 3টা প্যারা লিখবা। ভাব সম্প্রসারণ নিয়ে কথা আমি 10 মিনিটে ক্লাস শেষ করে দেবো, আগামী 10 মিনিটে 3টা প্যারা লিখবা। 3টা প্যারার ভিতরে খুব সুন্দর করে তথ্যগুলো দিয়ে দিবা। প্রথম প্যারাটা কি? সেটা হলো মানে প্রথম প্যারার ভিতরে তুমি মূল কথাটা নিয়ে আসবা। যেমন এই যে আমি এখানে একটা প্র্যাকটিস দিয়েছি, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। এইটা না অনেকবার আসছে, অনেকগুলো বোর্ডে আসছে, এটা এসএসসি তে আসে, এইচএসসি তেও আসে, 2টা বোর্ড পরীক্ষায় এটা প্রচুর আসে। তো সেই জন্য আমি এটা দিয়েছি। আচ্ছা, আমি সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ এগুলো নিয়ে বলতেছি। আচ্ছা দেখেন, তাহলে এক্ষেত্রে 3টা প্যারা করে লিখবেন। ফার্স্ট প্যারায় হচ্ছে আপনি মূল ভাবটা লিখবেন, সেকেন্ড প্যারাতে সম্প্রসারিত ভাবটা লিখবেন, এবং শেষ প্যারাটাতে আপনি সিদ্ধান্ত বা শিক্ষা বা উপসংহার এইরকম একটা তথ্য লিখবেন। তাহলে এই যে এইটা একটা ভাব সম্প্রসারণ আসছে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, এইটার উপর আপনি একদম মূল কথাটা 2 লাইনে লিখে ফেললেন যে কোনো কিছু অর্জন করতে হলে নিরলস পরিশ্রম ও একনিষ্ঠ সাধনার কোনো বিকল্প নেই, পরিশ্রম করেই বিরূপ ভাগ্যকে জয় করতে হয়। এই কথাটুকু আপনি লিখছেন। এরপরে আসেন যে এইটারে ব্যাখ্যা করে দেন, কি কি বললেন এটাকে সুন্দর করে ব্যাখ্যা করে দেন, এবং শেষে এটার উদ্দেশ্যটা আপনি সুন্দর করে লিখে দেন, মানে এটার মূল শিক্ষা এটা সুন্দর করে উপসংহারে লিখে দেন। কিন্তু এইটা লিখবেন না, এই যে এইটা লেখার শুরুতে অনেক আছে ছোট্ট করে লেখে মূল ভাব, এখানে লেখে মূল ভাব, এখানে লেখে সম্প্রসারিত ভাব, এখানে লেখে সিদ্ধান্ত অথবা উপসংহার। নো, এটা লেখার দরকার নাই। আপনি এটা উল্লেখ করবেন না যে এটা মূল ভাব, এটা সম্প্রসারিত ভাব, আপনি জাস্ট 3টা প্যারা করে লিখে দেবেন, তাই হয়ে যাবে। তাহলে যে কোনো টপিক আসুক। আচ্ছা, এবার ভাইয়া ভাব সম্প্রসারণ লিখবো নাকি সারাংশ সারমর্ম দেব? আমি কিছু সারাংশ দিয়েছি, এই যে সারাংশ দিছি, কিছু সারমর্মও দিয়ে দিছি। আচ্ছা, এবার কথা হলো ভাইয়া সারাংশ লিখবো না ভাব সম্প্রসারণ লিখবো? এই স্লাইডটা তো আমি দিয়ে দেবো, এই জন্য দেখাচ্ছি না। আমি এটা স্লাইড দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্ক থেকে আপনারা ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে পিডিএফ পেয়ে যাবেন। তাহলে দেখেন, আপনি যদি সারাংশ লেখেন, সারাংশটা না লেখাটাই বেটার। সারমর্মটা লিখতে পারেন, সারমর্মটাতে কিন্তু আপনার কাছে যদি কঠিন লাগে, সারাংশ সারমর্ম যত ছোট করবেন ততই ক্রেডিট, আপনি যত শর্ট করে লিখতে পারেন ততই ভালো। কিন্তু সারাংশ বইয়ের ভিতরে মানে কোশ্চেনে হুবহু যেটা দেওয়া আছে ওটা কয়েক লাইন কমায় লিখলে হবে না, কিন্তু নিজের ভাষায় বানিয়ে বানিয়ে লিখতে হবে, নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে। তো এক্ষেত্রে তাহলে কি করতে পারেন, আপনার কাছে যদি মনে হয় না এখানে আপনি নিজেকে এক্সপ্লোর করতে পারতেছেন না, নিজেকে ওইভাবে এক্সপ্লেন করে বুঝাতে পারতেছেন না, আপনার সম্পূর্ণটা বুঝাতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনার ভাব সম্প্রসারণ লিখতে হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু গ্রামারে কিন্তু 30 মার্ক চলে যায়। অনেক বড় বড় অংশ 10 মার্কের একটা ইমেল লিখতে কয় মিনিট লাগে? তো রচনার জন্য অনেক বেশি সময় পাওয়া যায়। আপনার যদি সম্ভব হয় ভাব সম্প্রসারণ লিখবেন,
আর না পারলে সারমর্ম লিখবেন, সারাংশ না লেখার চেষ্টা করবেন। এটা আপনাদের চয়েস। আমি কিছু সারাংশ সারমর্ম দিয়েছি, এবার আসেন সংলাপ। সংলাপটা না, এইটারে বেটা আমরা তো সবাই কথোপকথন লিখে লিখে অভ্যস্ত। ইংরেজিতে ডায়লগ লিখছি না আমরা ছোটবেলা থেকে, জাস্ট এইটা ওইরকম লিখে দিন, যে কোনো টপিকে আসো, কিন্তু কোনো প্রকার অপ্রয়োজনীয় কথা এখানে লিখবেন না। এটা অপশন থাকে খুদে গল্প, আপনারা খুদে গল্পটা লেখার চেষ্টা করবেন। খুদে গল্প লেখাটা সবচেয়ে বেটার হয়। আচ্ছা ভাইয়া, সংবাদপত্র প্রতিবেদনের শুরুটা আবার একটু দেখিয়ে দিতেন, আমি দেখায় দেব। রচনাও দেখায় দেবো, আরে সবগুলো দেখায় দেবো ভাইয়া, রচনা সংবাদপত্র সবগুলো দেখায় দিব। আচ্ছা, দিনলিপি কি 3 পেজে লিখতে হবে না কয় পেজে? আচ্ছা বলে দিচ্ছি, দাঁড়াও। তাহলে দেখো, এই সাম্প্রদায়িক সম্প্রীতির যোগবন্ধন বিষয়ক একটি ক্ষুদে গল্প লেখো। দুই বন্ধুর ভিতর লিখলা যে তারা ভিন্ন দুটো ধর্ম বা ভিন্ন দুটো কালচার, দুটো সংস্কৃতি, নিজেদের ভিতরে সম্প্রীতি নিয়ে তারা নিজেদের ভিতরে কথোপকথন করলা। আচ্ছা, ওইটা ছিল হচ্ছে কথোপকথন, বাট এইটা হচ্ছে ক্ষুদে গল্প। ক্ষুদে গল্পের কথা একটু বলে দেই। এই দেখো, মানে 1 ঘন্টার একটা ক্লাসের ভিতরেও ভাষা থেকে আম্মু বারবার ফোন, আমি 10 সেকেন্ড। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মু। হ্যাঁ আম্মু, আমি ক্লাস নিচ্ছিলাম, ভাইয়াও ফোন দিচ্ছিল, আপনিও ফোন দিচ্ছেন, ইমার্জেন্সি কিছু আম্মু? আচ্ছা, আর 1 ঘন্টা ক্লাস আছে। কেন আম্মু? আম্মু আমার অনেক লেট হবে, অ্যাটলিস্ট 2 ঘন্টা লাগবে আম্মু। আমি তাহলে ক্লাস শেষ করে কল দিচ্ছি, ওকে? 15 মিনিট, 20 মিনিট, ওকে, ঠিক আছে। দেখেন ভাইয়া, আমি এক্সট্রিমলি এক্সট্রিমলি সরি, দেখো অনেকবার কল দিচ্ছিল তো, ফ্যামিলি ম্যাটার। তাহলে তোমার সাম্প্রদায়িক সম্প্রীতির যোগ বন্ধন, মেল বন্ধন হবে, হ্যাঁ, মেল বন্ধন বিষয়ক একটি ক্ষুদে গল্প লেখো। এখানে আমি কয়েকটা দিছি, এগুলো থেকে কমন পাবা। আলোকিত মানুষ শিরোনামে একটি ক্ষুদে গল্প লেখো, অথবা সততার পুরস্কার। এই জিনিসটা কি এবার একটু বলে দেই। এই তোমরা কমপ্লিটিং স্টোরি লিখছো না, এটা কমপ্লিটিং স্টোরি। কিন্তু কমপ্লিটিং স্টোরিতে কি করতা, ওইখানে একটা গল্পের শুরুতে দেওয়া থাকতো। যেমন এইখানে আছে সততার পুরস্কার, এইটা কিন্তু তোমরা লিখছো, ইংরেজিতে লিখছো না, বা বাংলায় এটা পড়ছো না, গল্প পড়ছো না, যে একজন হচ্ছে কুঠার গেছে কাঠ কাটতে, কাঠ কাটতে গিয়ে সে হচ্ছে তার কুড়ালটা পানির ভিতরে পড়ে যায়। তো তখন সে বসে কাঁদতেছে, জলপরি এসে তাকে বলে যে এই যে গোল্ডের, এটা কি তোমার? স্বর্ণের, এটা তোমার? বলে যে না, এটা আমার না। একটা হীরার তুলে দেখা, এটা তোমার? বলে না, এটা আমার না। পরে একটা সিলভারের তোলে, বলে হ্যাঁ এটাই আমার। তো এই যে সততার পুরস্কার, তো এই সততার পুরস্কার এরকম একটা তথ্য চাইলো। অথবা কোনো একজন রিক্সাওয়ালা, মানে এটা তুমি বানায় লিখবা, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে বানায় লিখবা, এখানে সম্পূর্ণটা বানিয়ে লিখবা। তবে গল্পটা হতে হবে খুবই রিয়েলিস্টিক, যে গল্পটা পড়বে তার কাছে যেন মনে হয় যেটা বাস্তবসম্মত একটা গল্প। মানে এটা, তুমি যদি মঙ্গল গ্রহের সাথে ক্যারেক্টারের সাথে পৃথিবীর ক্যারেক্টারের বিয়ে দিয়ে দাও, তারপরে চাঁদের সাথে চাঁদের একজন বাসিন্দা, মানে অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা গল্প লেখা যাবে না। খুদে গল্প হতে হবে রিলেটেবল, ক্যারেক্টারগুলো খুব সুন্দর করে সাজাবা। এইটা যেহেতু খুদে গল্প, এটা তোমরা 2 থেকে আড়াই পেজের ভিতর শেষ করবা। 2 থেকে আড়াই পেজের বেশি এটা কেউ লিখবা না। আহ আচ্ছা আচ্ছা, তোমরা না সংলাপ কয় পেজে লিখবো? সংলাপটা, সংলাপটা যদি সংলাপ লিখতে চাও তোমরা 3-4 পেজ লিখতে পারো, নর্মালি 3 পেজ 4 পেজ লিখতে পারো। তবে সংলাপ না লিখে খুদে গল্প লেখাটা বেটার, তোমাদের কাছে যেটা সহজ মনে হয়। তবে খুদে গল্প লিখলে তুমি সর্বনিম্ন 3 থেকে 4টা প্যারা দিবা। হুম, না প্যারা না দিয়ে তুমি ডিরেক্টও লিখতে পারো, বা প্যারা দিয়েও লিখতে পারো, তোমার ইচ্ছা। খুদে গল্প লেখার ক্ষেত্রে তোমার পসিবল হলে তুমি প্যারা দিয়ে লিখবা, ওকে? এই যে এখানে আমি দিয়ে দিয়েছি, দেখো এখানে বেশ কিছু কথা লিখেছি, যে গল্পটি লেখার পূর্বে চমৎকার একটা শিরোনাম দিতে হবে। ওই যে সততার পুরস্কার, এটা তুমি শুরুতে লিখে দিলা। তারপর গল্প তৈরি করার চেষ্টা করবেন, নিজের সৃজনশীলতা দেখাবেন, আপনি নিজে থেকে বানিয়ে বানিয়ে লিখবেন। যে একজন রিক্সাওয়ালা, সে রিক্সা চালিয়ে যাচ্ছিল, একজন শিল্পপতি তার রিক্সায় করে রিক্সায় নিয়ে যাচ্ছিল, শিল্পপতিটি আহ তার রিক্সা থেকে চলে যাওয়ার সময় তার টাকার ব্যাগটি ভুলে রেখে যায়, এবং রিক্সাওয়ালাটি
তাকে খুঁজে বের করে তার কাছে এটা ফেরত দেয়, মানে খুব সুন্দর করে ভিতরে চমৎকার চমৎকার বিভিন্ন তথ্য দিয়ে খুব সুন্দর করে এটা বানায় লিখবা। গল্পের একটি প্রধান চরিত্র রাখবা। তাহলে এই যে রিক্সাওয়ালাটার পরিবার সম্পর্কে লিখবা, যে তার পরিবারে খুব অভাব অনটন, তার স্ত্রী অসুস্থ, তার বাচ্চা অসুস্থ, বা তার হচ্ছে কি করতে হবে, তার এরকম টাকা পয়সা প্রয়োজন, তার জীবনের অনেক নিড দেখাবা, মানে পুরো ক্যারেক্টারটা বিশ্লেষণ করবা, করে সে এত কিছু প্রয়োজন হওয়ার পরেও সে কিভাবে নিজের সততাটা প্রদর্শন করেছে। তার সুযোগ ছিল সেই টাকা নিয়ে পালানো, সে পালায়নি। অথবা তুমি ওই যে সেই কাঠুরের গল্পটাও দিতে পারো এরকম ভাবে, এবং গল্পের নাটকীয় কিছু ঘটানোর চেষ্টা করবে। এই যে এটা একটা নাটকীয় ব্যাপার না, যে তার সাথে হুট করে টাকার ব্যাগ রেখে গেল, বা তার ওইটা পড়ে গেল, শেষে তাকে 3টা কুড়ালি একসাথে দিয়ে দিল। নাটকীয় কিছু রাখার চেষ্টা করবা, প্রসঙ্গে থাকার চেষ্টা করবেন, একটি বিষয় থেকে অন্য বিষয়ে চলে যাবেন না। তুমি মূল যে তথ্য দিচ্ছ মূল গল্পের ভিতরেই থাকবা, মূল গল্প থেকে জাম্প করে অন্য গল্পে যাওয়ার চেষ্টা করবা না। এবং গল্প পড়ার শুরুতেই যেন পুরো বিষয়টা বুঝতে না পারে, মানে কিছু ক্লাইম্যাক্স রাখবা মাঝে মাঝে, মানে কেউ শুরুতে যেন না বুঝে যায় আচ্ছা তাহলে এইটা বুঝাতে চাচ্ছে না। সে যতই পড়বে ততই শিহরিত হবে, নতুন নতুন তথ্য পাবে, নতুন কিছু ঘটবে, নাটকীয় কিছু ঘটবে। এরকম ভাবে বানিয়ে খুব সুন্দর করে তুমি লিখতে পারো। এবং এইটা তুমি নর্মালি দু একটা প্যারায় লিখতে পারো, 2 থেকে 3টা প্যারায় লিখতে পারো। এরপরে সব প্রবন্ধ রচনা ভাইয়া, এই যে ক্লাস শেষ আমি তোমাদের কোশ্চেন দেবো, কোন কোন বিষয় বোঝো না সেগুলো নিয়ে কোশ্চেন দেবো, এবং সংবাদপত্রটা দেখিয়ে দেবো। হ্যাঁ, ওকে ওকে ওকে। দেখেন, প্রবন্ধ রচনাতে ভাইয়া শোনো, এই যে অনেকে আমারে বলে ভাইয়া, আচ্ছা মানে এই কোশ্চেনটা আমি সবচেয়ে বেশি পাই, আচ্ছা রচনা কয় পেজ লিখবো, 20 পেজ নাকি 18 পেজ? আমাদের স্যারেরা বলেছে পেজ গুনে গুনে মার্ক দেয়। পেজ গুনে মার্ক দেয় না, কখনো দেয় না, হেডলাইন গুনে মার্কস দেয়। তুমি কতগুলো শিরোনাম দিতে পারো, কতগুলো পয়েন্ট দিতে পারো, পয়েন্ট হেডলাইন না, কতগুলো পয়েন্ট দিতে পারো। তুমি ধরো সাপোজ আমি তোমাদের এই কয়টা দিয়েছি তাই না, এই যে কৃষি কাজে বিজ্ঞান, এইটা তুমি লিখছো 20 পেজ, তোমার এক ফ্রেন্ড লিখছে 12 পেজ, ও তোমার চেয়ে বেশি মার্কস পাইতে পারে। তুমি 20 পেজ লিখে যা না পাবা, ও 12 পেজ লিখে তার চেয়ে বেশি মার্কস পেতে পারে। কিভাবে পেতে পারে? তাহলে ভাইয়া ও হচ্ছে তোমার কি করতে পারে, ও হচ্ছে 12 পেজেই 12টা পয়েন্ট দিছে, আর তুমি 20 পেজে 5টা পয়েন্ট দিছো। হাতের লেখা সুন্দর করবা, নির্ভুল ভাবে লিখবা, 5 পেজ কম লিখবা। তোমার ফ্রেন্ড 20 পেজ লিখছে, তুমি 15 পেজ লিখবা। এখানে মুখস্থ করার কিছুই নেই, আল্লাহর রাস্তায় কোনো প্যারাগ্রাফ মুখস্থ করবা না, কোনো রচনা মুখস্থ করবা না, এসে মুখস্থ করবা না, এগুলো বানাবে লিখবে। এটা তো বাংলা ভাষা, এটা তো ইংলিশে কিচ্ছু লেখা নাই। কিছু কাজ করবা, হাইলাইট করবা, কালার পেন দিয়ে পসিবল হলে হাইলাইট করবে, না হলে ব্ল্যাক পেন দিয়ে হাইলাইট করো, পয়েন্টগুলো হাইলাইট করে করে লিখবা। প্রথমে কি করবা, একদম ফার্স্টে হচ্ছে ভূমিকাটা 1 পেজ লিখবা, একদম লাস্ট পেজে উপসংহারে 1 পেজ লিখবা। মাঝের যে পেজগুলো আছে তুমি চেষ্টা করবা কালার পেন দিয়ে দিয়ে হাইলাইট করতে। তুমি যত বেশি হাইলাইট করতে পারবা তত বেশি মানে ওই হাইলাইট করা পয়েন্টগুলো স্যারের নজরে পড়বে, এবং স্যার খুব সুন্দর করে এর জন্য তোমাকে মার্কস বাড়িয়ে দিবে। দেখবা তুমি 12-13 পেজ 14 পেজ লিখে তুমি 20-এর ভিতরে 18 পেয়ে গেছো, আর তোমার এক ফ্রেন্ড 20 পেজ লিখছে, বাট উড়াধুরাকে লিখে গেছে, পয়েন্ট কম দিছে, মাঝে মাঝে পয়েন্ট গুলো দেয় নাই, এই জন্য কম মার্কস পাবে। বুঝতে পারছো কিনা? আমার পয়েন্ট বুঝতেছো তো? পয়েন্ট বলতে হচ্ছে শিরোনাম বুঝাচ্ছি। এইভাবে তোমরা লিখতে পারো, এখানে আমি বেশ কিছু দিয়েছি, এগুলো দেখলে আশা করি তোমাদের কাভার হয়ে যাবে। আচ্ছা পয়েন্টগুলো ভাইয়া সবগুলোই না কালার পেন দিয়ে লিখবে না, কালার পেন দিয়ে নর্মালি হাইলাইট করবা। আমি তোমাদের দেখায় দিই কিরকম করবা। ধরো এইখানে তুমি লিখবা ভূমিকা, এই যে ভূমিকাটা লিখছো না, এই ভূমিকাটা তুমি কালো কালো দিয়েই লিখবা, ভূমিকাটা কালো কালি দিয়ে লিখবা, কিন্তু এইটাকে সুন্দর করে হাইলাইট করে দিবা। এইটা হচ্ছে একটা কালার পেন দিয়ে করবা। গোলাপি কালার নট অ্যালাউ, রেড কালার নট অ্যালাউ, গ্রিন কালার নট অ্যালাউ, অনলি কি করবা তোমরা ব্লু কালার ইউজ করতে পারো, আর ব্ল্যাক তো অবশ্যই অফিসিয়াল কালার তোমাদের জন্য। ভূমিকাটা তোমরা যেরকম ভাবে করবা, প্রত্যেকটা পয়েন্ট লিখে লিখে সুন্দর করে হাইলাইট করে দিবা। সর্বশেষ একটা কথা বলতেছি, রিটেন 70-এর জন্য কোনো কিছু মুখস্থ করবা না, অনলি পারিভাষিক শব্দগুলো মুখস্থ করবা। আমি যে 200 দিয়েছি এই 200 এনাফ, এগুলো ভালো করে দেখবা, এটাই কাভার হয়ে যাবে। আমি এই পিডিএফটা এক্ষুনি দিয়ে দিচ্ছি তোমাদেরকে পাঠিয়ে, তোমরা ভালো করে দেখে নাও। আর হচ্ছে পারিভাষিক শব্দগুলো শুধু একটু মুখস্থ করবা, বাকিগুলো
স্ট্রাকচারটা সুন্দর করে ফলো করবা। আমার ক্লাসটা একটু এলোমেলো হয়ে গেছে, আমি চাইছিলাম সুন্দরভাবে বুঝিয়ে দিতে, আমি হয়তো দেখাতে পারি নাই ওই শুরুতে স্লাইডের প্রবলেম হওয়ার জন্য। আমি আবার প্রতিবেদনের বা সবগুলো বিষয় দেখেছি, ক্লাসগুলো আরেকবার একটু ভালো করে দেখে নিও। হ্যাঁ, একটা কাজ করবা, এই ক্লাসটা আমি এখনই ইউটিউবে দিয়ে দেবো, তোমরা মাঝে যে প্রবলেম হয়েছিল ওই অংশটুকু কেটে দিবা, খালি মূল মূল পার্টগুলো টেনে টেনে একটু দেখে নিবা। প্রত্যেকটা পার্টের জন্য আমি 4-5 মিনিট করে শুধু নিয়ম দেখে দিচ্ছি, ওই 4-5 মিনিট করে একটু নিয়ম দেখে নিবা। আমি এখনই ক্লাসটা ইউটিউবে দিয়ে দিচ্ছি। আর সবাই ভালো থাকো, আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে করো, আমি অ্যান্সার গুলো দিয়ে ক্লাসটা শেষ করে দেবো। হুম, ভাইয়া ব্যাকরণের ক্লাস নেবেন না? এই ব্যাকরণের ক্লাস তো অনেকগুলো নিছি সারা, আমার একটা ব্যাকরণের ক্লাস আছে, একটা ব্যাকরণের ক্লাস আছে, ওই ক্লাসটা আমি দেখলাম অ্যাটলিস্ট মানে প্রায় 90,000 স্টুডেন্ট দেখছে। তুমি ব্যাকরণের এই ক্লাসটা দেখো নাই? ক্লাস আজকে শেষ করে দিচ্ছি, আমি একটু দেখাই দেই তোমাকে ব্যাকরণের যেই ক্লাসটা আছে। তুমি জাস্ট একটু ঢোকো নোমান স্যার বাংলা ক্লাসে, ঢুকে তুমি যদি ভাইয়া জাস্ট দেখো যে ব্যাকরণ, হ্যাঁ ক্লাস শুরু হবে নাকি না, থ্যাংক ইউ, এইটা দেখো, এই তোমার হচ্ছে যদি ভিডিওর ভিতরে যাও, তোমরা একটা কাজ করবা, এই প্লে লিস্টটাতে সবাই যাবা, এখানে একটা প্লে লিস্ট আছে ফাইনাল গিয়ার এইচএসসি 2025, এখানে 15টা ভিডিও আছে। আয় হাই কই, আচ্ছা কোথায় ঢুকলাম, এই যে দেখছো, এই যে এক ক্লাসে ব্যাকরণ শেষ, এই ক্লাসটাতে তোমার পুরো ব্যাকরণ কভার হয়ে যাবে। প্রায় 91,000 স্টুডেন্ট এই ক্লাসটা দেখেছে। তোমরা সবাই ব্যাকরণের জন্য এই একটা ক্লাস দেখে নিবা, আশা করি তোমাদের কভার হয়ে যাবে। ভাইয়া খুদে গল্পে কি টাইটেল দিতে হবে? ইয়েস, অবশ্যই খুদে গল্পে টাইটেল দিতে হবে। দেখো এই যে এক ক্লাসে ব্যাকরণ শেষ, এইটা গত এক মাসে প্রায় কত স্টুডেন্ট দেখেছে দেখছো? প্রায় 90,000 91,000 স্টুডেন্ট ক্লাসটা দেখছে। এই ক্লাসটা দেখো, তোমার ব্যাকরণ কভার হয়ে যাবে ভাইয়া, বুঝছো? আর হচ্ছে খুদে গল্পে টাইটেল দিতে হবে, স্যার প্রথম পৃষ্ঠায় সকল পয়েন্ট লিখে পরে লিখতে হবে রচনা। নো, এইটা অনেকে করে, এই বোকামিটা করবা না। এই যে অনেকে কি করে, প্রথম পেজে না, মানে একদম শুরুতে ধরো তোমার আসলে হচ্ছে কৃষিকাজে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, ওকে, কৃষিকাজে বিজ্ঞান আসলো, এই টপিকটা লিখে না অনেকে পয়েন্টগুলো লেখে না, এটা করবা না। পয়েন্ট প্রথম পেজে লিখবে না, ভূমিকা লিখে ভূমিকা এক পেজ লেখো, তারপরের পেজে শুরুতে একটা পয়েন্ট লিখে তথ্য লিখবা, সেকেন্ড পেজে গিয়ে শুরুতে পয়েন্ট লিখে আবার তথ্য লিখবা। তুমি যদি 10টা থেকে 12টা পয়েন্ট লিখতে পারো, যদি পসিবল হয় 15টা পয়েন্ট লেখো, 15টা পয়েন্ট লিখলে তুমি 18 মার্কস এমনিতে পাবা। স্যারেরা মার্কস দেয় পয়েন্টের উপর, তুমি কতগুলো নতুন পয়েন্ট আনতে পারলা, কত পেজ লিখলে এটার উপর মার্কস দেওয়া হয় না। ভাইয়া খুদে গল্পে কি টাইটেল দিতে হবে? ইয়েস, টাইটেল দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো করে লেখা যাবে না, শেষ হয়ে হইলো না, সেটা হবে না। আমিও ভয় পেয়ে গেছিলাম, আম্মু ফোন দিছে, ভাইয়া ফোন দিছে, আমি ভাবলাম ফ্যামিলি থেকেও মারা টারা গেল কিনা, কারণ এতবার তো ফোন দেওয়ার কথা না একসাথে। ওকে, দিনলিপি প্রতিবেদন এসব বাম সাইজের পৃষ্ঠায় নাকি ডান সাইডের পৃষ্ঠা থেকে শুরু করব? এগুলো হচ্ছে তোমরা কিভাবে দেখাবো, এই যে একটা খাতা, ঠিক আছে, এটা যে কোনো একটা খাতা, তোমরা এই পাশ থেকে শুরু করবা, মানে এখান থেকে শুরু করবা না। আবেদনপত্র কখনো এই পাশ থেকে শুরু করবা না, এই পাশ থেকে শুরু করলে আবার এই পেজে যেতে হবে, এটা করবা না, এটা সুন্দর দেখায় না। সুন্দর দেখায় এই পাশ থেকে শুরু করবা, নর্মালি এখান থেকে শুরু করে আবেদনপত্র যদি 2 পেজ লাগে এই পেজে এসে শেষ করবা। আর কোনো প্রশ্ন? একটা পয়েন্ট দিবা, ওই প্যারা শেষ করে আর একটা পয়েন্ট শুরু করবা, ইয়েস, এইভাবে। আর কোনো প্রশ্ন ভাইয়া? ঠিক আছে, এই ক্লাস 3 দিন ধরে দেখতেছি তাও শেষ হয় না ভাইয়া। হ্যাঁ, এই ব্যাকরণের ক্লাসটা ভালো করে দেখবেন, বাংলাদেশে অনেক ব্যাকরণের ক্লাস আছে ভাইয়া, বাট এই একটা ব্যাকরণের ক্লাস থেকে আপনারা পুরো অনেক একটা অংশ, বড় একটা অংশ কমপ্লিট হয়ে যাবে। এবং আজকের ক্লাসটা যদি অনেক এলোমেলো অগোছালো হয়ে গেছে, তোমরা টেনে টেনে একটু মূল মূল পার্টগুলো ইউটিউব থেকে আবার দেখে নিও, আমি এখনই আপলোড করে দেবো। সবাই ভালো থাকো। আর করোনা নিয়ে, করোনা নাই, পৃথিবীতে কোনো করোনা আবিষ্কার হয় নাই, পরীক্ষা পিছানোর কোনো নিয়ম বাংলাদেশে আজ পর্যন্ত হয় নাই। তোমরা পরীক্ষা 26 তারিখ থেকে হচ্ছে, সবগুলো পরীক্ষা দিবে, দোয়া করো। সর্বশেষ এই কথাটা বলে শেষ করি, আমি গতকাল লাইভে বলছিলাম, যদি কোনো কারণে সাবজেক্ট ম্যাপিং হয়, লক্ষ লক্ষ শিক্ষার্থীকে কান্না করতে হবে, কারণ যারা এসএসসিতে খারাপ স্টুডেন্ট ছিল বা এক্সিডেন্টলি কোনো কারণে রেজাল্ট খারাপ হয়েছে, তারা একটু কামব্যাক দিতে চায়, ভালো ভার্সিটিতে চান্স পেতে চায়, ভালো পয়েন্ট তুলতে চায়,
ওদের ওই আগেরটা অনুযায়ী সাবজেক্ট ম্যাপিং হবে, ওদের রেজাল্ট খারাপ হবে। এই জন্য কোনো আন্দোলন সংগ্রাম করিও না, 26 তারিখ থেকে পরীক্ষা ভালোভাবে পড়াশোনা করো। এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ নিজের আত্মবিশ্বাস, সেটা সেবা যত্ন করো, ভালো খাও, ভালো ঘুমাও, ভালো সুস্থ থাকো, ভালো পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।